রাধে রাধে বন্ধুরা, আজকে বৃন্দাবন থেকে বেরিয়ে পড়েছি। অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলো মন্দির ঘুরে দেখাবো আপনাদের। প্রথমেই যাব আজকে বর্ষানা, রাধারানীর বাড়ি, তারপরে যাব নন্দগাঁও, তারপরে আরও অনেক মন্দির ঘুরে দেখবো আমরা আজকে। বাঁকে বিহারীর নাম কি করে বাঁকে বিহারী হলো, আর রাধা বল্লভজির ইতিহাস কি, কবে তৈরি হয়েছিল, মদনমোহন আজকে কোথায় আছে, এই সকল তথ্য, কেসিঘাটের নাম কি করে কেসিঘাট হলো, এই সকল তথ্যের আজকে খোঁজ নেব এবং আপনাদেরকে এই সকল মন্দির ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন এই এপিসোডটা। আজকের এপিসোডটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের তীর্থ আর মন্দির দর্শন বৃন্দাবনে। আজকে বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা ভার্সানা এসেছি। ভার্সানা হচ্ছে শ্রী রাধার বাপের বাড়ির জায়গা। এটা একটু পাহাড়ের ওপরে এই জায়গাটা, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখন যোগী আদিত্যনাথ, অনারেবল সিএম অফ ইউপি, এখানে একটা সুব্যবস্থা করে দিয়েছে রোপওয়ের। 100 টাকা করে টিকিট আপ ডাউন পার হেড। আমরা এখন রোপওয়ের টিকিট কেটেছি, রোপওয়ে করেই যাব। এই হলুদ বিল্ডিংটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। 100 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য আপ অ্যান্ড ডাউন 60। আপ অ্যান্ড ডাউন বলাটা ও সবার জন্যই আপ অ্যান্ড ডাউনই কাটতে হবে। এক পথে মানে ওয়ান সাইড ট্রাভেল হয় না এখানে। ওয়ান সাইড ট্রাভেল করলেও আপনাকে বোথ সাইডেরই ভাড়া দিতে হবে। ওখান দিয়ে আবার হেঁটে নেমে যাওয়ার রাস্তা আছে। তো এবার রোপওয়ের এক্সপিরিয়েন্সটা কেমন হয় এখানে সেটাও দেখব। এই হচ্ছে রোপওয়ের এন্ট্রি। এক একটা রোপওয়ের কম্পার্টমেন্টে 6 জন করে বসা যায়। तो ये तीनों एक साथ जाता है और तीनों एक साथ आता है। आपका नाम बोलिए। राम अवतार। राम अवतार। ये कब चालू हुआ ये रोपवे? जन्माष्टमी को चालू हुआ इस साल को। जोगी साहब ने किया होगा। बढ़िया है। तो ये कितना ऊपर तक जाता है? 300 मीटर। फिर वहाँ से चलना पड़ता है या नहीं, अंदर के एग्जिट गेट पे आता है। एकदम एग्जिट गेट पे आता है। बढ़िया है। তো যেমনটা শুনলেন, পুরো মন্দিরের গেটে অবধি নিয়ে যাবে এই রোপওয়ে, কোনো হাঁটতে হবে না। এই বছরই জন্মাষ্টমীতে ওপেনিং হয়েছে। এটা আমার মা, মাসি, এটা রূপা কাকি 1, রূপা কাকি 2। হ্যালো বলো দর্শকদের, হ্যালো বলে দাও। সবাইকে নিয়ে এখন রোপওয়েতে ওপরে ওঠাচ্ছি। চলো এবার ওপরে।
6 জন করে যাওয়া যায় এক একটাতে। এটা 7 নম্বর। দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, সব দাঁড়াবে। ওঠো, আস্তে আস্তে ওঠো, সবাই ওঠো। আমাদের সব মাসি, মা, কাকিমারা উঠে পড়েছেন, আর এই মাসি ফটো তুলতে ব্যস্ত। রাধে রাধে। সবাই তাকাও। এটা কপার তুলে নাও। তাই ভাবলে যে দরজাটা বন্ধ হবে না? একদম ওপেন। ওই যে হ্যাঁ, ওইদিকে বসে তাহলে এখন বর্ষানা যাওয়ার সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে কারণ একটা বই করে পাহাড়ে উঠে গেলে তাহলে সবাই রাধে রাধে বলে ফেলো। রাধে রাধে। এই এসে গেছে তো? ও মা, দেখতে এসে গেছে। আসো, চলিয়ে রাধে, চলিয়ে। একদম মন্দিরের গেটেই আমাদের নামিয়ে দিল। বেশিক্ষণ লাগে না, 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম এখানে মন্দিরে আসতে। আর এই হচ্ছে শ্রী রাধার মন্দির বর্ষানায়। এটা হচ্ছে রাধার জন্মস্থান, আর সেখানেই এই রাধারানীর এই মন্দির বানানো হয়েছে। ফ্রেন্ডস, যেমন দেখালাম, এটাই হচ্ছে রাধারানীর মন্দির বার্সানাতে। আর এই মন্দিরটা রাধারানীর উদ্দেশ্যেই করা। একদম খুবই সুযোগ সুবিধা করে দিয়েছে ইউপি সরকার রোপওয়ে করে, কারণ আগে এখানে হেঁটে উঠতে হতো, এখন রোপওয়ে করে জাস্ট মন্দিরের গেটেই চলে আসা যায়। আর আমার পেছন দিকে হচ্ছে রাধারানীর জন্মস্থান, মানে এই বার্সানা শহরটা। এই হচ্ছে রাধারানীর মন্দির বার্সানার পাহাড়ের ওপরে। আর এই হচ্ছে বার্সানা যে টাউনটা, বেসিক্যালি মাথুরা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। বানানো। আশা করি আপনাদের বেশ ভালোই লাগছে। তাহলে
একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। সো ফ্রেন্ডস, এই বার্সানা মানে রাধারানী মন্দির দর্শন করার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বা নন্দগাঁও যাব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বা কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন বা কমেন্টসে জানাতে পারেন। আমি যতটুকু পারবো আপনাদের সঠিক তথ্য দিয়ে জানাবো। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আর আমি সুরজিৎ, আপনাদেরকে আজকে এবার নিয়ে এসেছি বৃন্দাবন দর্শনে। বার্সানা আসতে গেলে সব থেকে সুবিধা, আমরা যেহেতু আমার মা মাসিদের কাকিদের সবাইকে নিয়ে এসেছি, আমি গাড়ি বুক করেছি। আপনারাও গাড়ি বুক করে আইলে সুবিধা আছে, একদম রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে চলে আসতে পারবেন। মানে যারা আর কি বয়স্ক, হাঁটতে অসুবিধা হয়, কারণ রাধারানীর মন্দিরটা একদম পাহাড়ের ওপরে। আর এইটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে পার্কিং লট। এখানে একদম এখানেই টিকিট কাউন্টার, 2 পা হাঁটলেই রোপওয়ের গেট, আর রোপওয়ের গেট থেকে একদম ওপরে রাধারানীর মন্দির। বন্ধুরা, এখন আমি চলে এসেছি নন্দগাঁও। বার্সানা থেকে অ্যারাউন্ড 8 কিলোমিটার ডিস্টেন্স। এখানেও মন্দিরটা পাহাড়ের ওপরে। আর এদিকটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে পার্কিং। এখানকার গাড়ি এখানে পার্কিং করে এই সিঁড়ি দিয়ে ওঠা যায়। আবার অন্যদিকে আরেকটা রাস্তা আছে যেখানে কোনো সিঁড়ি নেই। যদি সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হয় তাহলে ওদিক দিয়ে আরেকটা প্লেন রাস্তা আছে যেটা দিয়ে ওঠা যায়। আর এই হচ্ছে নন্দগাঁও মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই ছোট ছোট দোকান দুধারে। একটু উঠতে হবে হেঁটে মন্দির অব্দি। আর বিভিন্ন রকমের সামগ্রী। সুন্দর গোপাল বিক্রি হচ্ছে এখানে। এই হচ্ছে নন্দরাজার মন্দির। এই নন্দরাজার বা নন্দগাঁয়ের পাহাড়ের ওপরে যে মন্দির, সেখানে চলে এসেছি।
বন্ধুরা, চলে এসেছি কেশিঘাট। বৃন্দাবনের যমুনার তীরে এই কেশিঘাট। বলা হয় শ্রীকৃষ্ণের সময় সব কিছুই প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কয়েকটা জিনিস ছাড়া: ব্রজভূমি, যমুনা নদী, গোবর্ধন পর্বত আর নিধিবন। আর সেই নিধিবনের পাশেই এই কেশিঘাট। বলা হয় কংস কেশি নামক রাক্ষসকে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য, আর এইখানেই কৃষ্ণ সেই রাক্ষসকে বধ করেছিল। সেই থেকেই এই ঘাটের নাম কেশিঘাট হয়ে গেছে। আর এটা খুবই পবিত্র স্থান, আর বৃন্দাবন এলে দর্শন তো করতেই হবে কেশিঘাট। কেশিঘাটেও প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, তার সময় সন্ধে 6:30। এসে গেছি মদনমোহন মন্দিরে। বৃন্দাবনের যমুনার তীরে আদিত্য টিলায় অবস্থিত 20 ফুট উঁচু এই মন্দির। এটি একটি ব্যবসাদার তৈরি করেছিলেন সনাতন গোস্বামীর কথায়। কথিত আছে এক ব্যবসাদার তার ব্যবসার কাজের জিনিস জাহাজে করে যাচ্ছিলেন, যখন তার জাহাজটা যমুনায় আটকে যায়, তখন তিনি দেখেন সনাতন গোস্বামী মদনমোহনজির সঙ্গে এই টিলাতেই রয়েছেন। তিনি তখন তার কাছে সাহায্য চান। সনাতন গোস্বামী তাকে বলেন তাকে তো সাহায্য একমাত্র মদনমোহনজিই করতে পারে। সেই মদনমোহনজির আশীর্বাদেই সেই ব্যবসাদার জাহাজ সেখান থেকে বের করতে পারে, এবং সে তার ব্যবসার সব কিছু বিক্রি করে এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন 1590 সালে। অরঙ্গজেবের রাজত্বকালে যখন বৃন্দাবনের সব ঠাকুরদেরকে রাজস্থানে নিয়ে যাওয়া হয়, তখন মদনমোহনজিকেও রাজস্থানের করলি জেলাতে নিয়ে যাওয়া হয়। সেই তখন থেকেই মদনমোহনজি ওখানেই বিরাজমান। আর বৃন্দাবনের এই মন্দিরে মদনমোহনজির প্রতিমূর্তি পূজিত হয়। আর এই হচ্ছে মদনমোহন ঠাকুরজির করলি জেলার মূর্তি। মন্দিরের সময় হচ্ছে সকাল 7টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 8টা। পৌঁছে গেছি নিধিবন, পৃথিবীর সব থেকে রহস্যময় স্থান। মনে করা হয় আজও নাকি শ্রীকৃষ্ণ রাধার সাথে এই নিধিবনে আছেন প্রত্যেক রাতে। তাই প্রত্যেক দিন সন্ধ্যের পরে এখানে সবকিছু সাজসজ্জার জিনিস, পান সব রাখা থাকে। আর রাত পরের দিন সকালে এসে সেগুলো মনে হয় যেন কেউ ব্যবহার করেছে। তাই এটাই বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন রাধার সাথে এখানে রাসলীলা করতেই আসে। আর এই যে তুলসী গাছগুলো দেখলেন, এগুলো প্রায় 5 থেকে 6 ফুট, কিন্তু অন্যরকম। আমরা যেরকম রোজ তুলসী গাছ দেখি সেরকম নয়। বলা হয় নাকি এই তুলসী গাছগুলোই রাধার সখী, এবং এরা সকলে মিলেই রাসলীলা করে। এখন চলে এলাম ইস্কন মন্দির। এটিকে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়। ইস্কন ফাউন্ডেশন দ্বারা নির্মিত এই মন্দিরটি 1975 সালে নির্মাণ করা হয়। বিশ্ববিখ্যাত এই মন্দিরটি ভারতের প্রথম ইস্কন মন্দির। এই মন্দিরে আসলে একটা আলাদাই অনুভূতি হয়। নিজেকে ভাসিয়ে দিন কৃষ্ণের নামে। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ, রাধা আর বলরামের অসাধারণ সুন্দর মূর্তি দেখতে পাবেন। বিকেলের দিকে বিদেশি ভক্তরা আসেন নাম গান করতে, আর সেই সময় দর্শনার্থীদের ভিড় একটু বেশিই থাকে। মন্দির খোলার সময় হচ্ছে ভোর 5টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত।
বৃন্দাবনের সবথেকে বিখ্যাত এবং ভক্তরা সবথেকে বেশি দর্শন করেন এই বাঁকে বিহারী মন্দির। এই বাঁকে বিহারী মন্দিরটি তৈরি করেছিলেন তানসেনের গুরুদেব গুরু হরিদাস। বাঁকে বিহারী ঠাকুরজির এই মূর্তিটি শ্রীকৃষ্ণ ও রাধার মিলিত রূপ, আর এখানে কৃষ্ণকে শিশুরূপে পুজো করা হয়, আর প্রত্যেক 2 মিনিট অন্তর পর্দা বন্ধ করে দেওয়া হয়। কথিত আছে নাকি কোনো ভক্ত যদি বাঁকে বিহারীজির দিকে তাকিয়ে থাকেন তাহলে বাঁকে বিহারীজি একটু চঞ্চল এবং তার সাথে ভক্তের সঙ্গে চলে যায়। আর এখানে যেহেতু শিশুরূপে পূজিত হয়, এই মন্দিরে কিন্তু কোনো ঘন্টা বা কোনো জোরে আওয়াজ করা যায় না, এমনই বাঁকে বিহারীর লীলা। তো বৃন্দাবনে আসলে একবার তো ঘুরে যাবেনই বাঁকে বিহারী মন্দির। দর্শনের সময় সকাল 8টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 9টা। চলে এলাম বৃন্দাবনের রঙ্গনাথজি মন্দিরে। দক্ষিণ ভারতের রঙ্গনাথ মন্দিরের আদলে তৈরি করা অপূর্ব অতুলনীয় সুন্দর এই রঙ্গনাথজির মন্দির। 1891 সালে এই রঙ্গনাথ মন্দির তৈরি করা হয়েছে সাউথের রঙ্গনাথজি মন্দির আদলে। আর বৃন্দাবনের এটা সবথেকে বড় মন্দির। মন্দিরের ভেতরে গেলেই আগেই দেখা যাবে সোনার তাল গাছ। এক সময় খুব চকচক করত এই সোনার তাল গাছ, যদিও এখন অতটা চকচকে আর নেই, কিন্তু 40 ফুট উঁচু এই সোনার তাল গাছ। এই মন্দিরের ঠাকুরকে বিয়ের সাজেও দেখা যায়। বৈকুণ্ঠ একাদশীতে এলে আপনারা এই মন্দিরের ঠাকুরকে বিয়ের সাজেও দেখতে পাবেন। তো যদি সেরকম মনে হয় তাহলে বৈকুণ্ঠ একাদশীতে বৃন্দাবনে একবার চলে আসুন। এই মন্দিরে রঙ্গনাথজিকে দূর থেকেই দেখতে হবে, ঠাকুরের সামনে যাওয়ার কিন্তু অনুমতি নেই। চলুন এবার একটু ঘুরে দেখি এই মন্দিরটি এবং চারিপাশটা, কারণ খুবই বড় এই মন্দিরটি যেরকম বললাম, আর চারিদিকটা খুবই অপরূপ সুন্দর। দর্শন করার সময় হচ্ছে সকাল 6টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা। এবারে চলে এলাম রাধাবল্লভ মন্দির। মনে করা হয় এই মন্দিরটি বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির, এবং এই মন্দিরটি তখন থেকে আছে যখন চারিদিকে ঘন জঙ্গল ছিল আর সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতো না। আর এই মন্দিরটিও কিন্তু বাঁকে বিহারী মন্দিরের আদলে ভেতরটা কিন্তু একই রকম প্রায়। আর এটি তৈরি করেছিলেন হরিবংশ মহাপ্রভু। অরঙ্গজেবের রাজত্বকালে এই মন্দিরটি ভেঙে দেওয়া হয় এবং ঠাকুরজির এই মূর্তিটি রাজস্থানের কামবনে নিয়ে যাওয়া হয়, আর তখন থেকে 123 বছর তিনি সেখানেই ছিলেন। তারপরে আবার নতুন মন্দির তৈরি করে এখানে আসেন
রাধাবল্লভ থি। আর মনে করা হয় এখানেই বা এই মন্দিরই প্রথম লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। তার আগে লাল পাথর শুধু কেল্লা তৈরি করার জন্যই ব্যবহৃত হতো। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা, আবার বিকেল 5টা থেকে 7টা। এখন চলে এলাম রাধারমণ মন্দিরে। এই মন্দিরটি খুবই জাগ্রত। গোপাল ভট্ট গোস্বামী দ্বারা 1952 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। মন্দিরটিকে আধুনিক কালের হিন্দু মন্দিরও বলা হয়। গোপাল ভট্ট গোস্বামীর সাধনায় শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়েছিলেন শিশুরূপে, তাই এই মন্দিরে শ্রীকৃষ্ণ শিশুরূপেই পূজিত হয়। ঠাকুরজিকে শালিগ্রাম নামেও ডাকা হয়। আর এই মন্দিরে মাথা ঠেকালে মনস্কামনা পূর্ণ হবে, এমনটি মানা হয়। এই মন্দিরে 475 বছর ধরে আগুন জ্বালিয়েছিলেন গোপাল ভট্টজি। আর সব প্রসাদ বা ঠাকুরের ভোগ এই আগুনেই রান্না করা হয়। আর এই মন্দিরে কোনো রকম গ্যাস, লাইটার, অন্য কিছু ব্যবহার করা হয় না। এই আগুনটি কখনোই নেবে না, এতেই জ্বলতে থাকে আর জ্বলছে 475 বছর ধরে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা 30 মিনিট, আর সন্ধ্যে 6টা থেকে রাত 8টা। বন্ধুরা, আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর বৃন্দাবন দর্শন আমার সাথে কেমন লাগছে সকলকে একটু বললে পরে আরো ভালো লাগবে। তো আপনারাও দেখতে থাকুন আমার চ্যানেলটা, কারণ এখন আগামী পর্বে আরো অনেক কিছু আছে।